নমস্কার, আমি দেবাশিস সাহা। রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বদেশী বয়কট আন্দোলনের মধ্যে যে সম্পর্কটা সেটা নিয়ে আমি কিছু বলবো। রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে এই স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং সর্বভারতীয় ক্ষেত্রে রবীন্দ্রনাথের খ্যাতি তার এই স্বদেশী সঙ্গীতের মাধ্যমে কিভাবে ছড়িয়ে পড়েছিল, আজকে আলোচনার বিষয়বস্তু। প্রথমত, রবীন্দ্রনাথ যখন আমাদের এই 16ই অক্টোবর 1905 যে দিনটাকে ধার্য করা হয়েছিল যে এই দিনেই আমাদের বঙ্গভঙ্গ আমাদের কার্যকলাপ চলতে থাকবে, মানে বঙ্গভঙ্গের কার্যকলাপ চলতে থাকবে, লর্ড মিন্টো টু বা তারও আগে 19শে জুলাই 1905 খ্রিস্টাব্দে যখন লর্ড কার্জন বলেছিল বঙ্গভঙ্গের ব্যাপারে, মানে ঘোষণাটা করেছিল, সেই সময় রবীন্দ্রনাথ সরব হন এবং 16ই অক্টোবর 1905 খ্রিস্টাব্দে তিনি মুসলিম ভাইদের কাছে চলে আসেন এবং তাদের উদ্দেশ্যে বলেন যে একদিন রানী কর্ণাবতী, তাই তো, আমাদের এই রানী কর্ণাবতী যিনি এক রাজপুত মহিলা, সেই ভদ্রমহিলা কিভাবে হুমায়ুনের কাছে সাহায্য চেয়েছিল যখন গুজরাটের শাসনকর্তা বাহাদুর শাহ তাকে আক্রমণ করেছে, এবং সেই আক্রমণ ঠেকাতে উনি যখন হুমায়ুনকে অনুরোধ করলেন, হুমায়ুন কিন্তু প্রথমে তার কথা রাজি হননি এবং শেষ পর্যন্ত যখন রানী কর্ণাবতী একটি রূপোর রাখি হুমায়ুনের হাতে বেঁধে দিয়ে বলেছিলেন যে বোন যদি বিপদে পড়ে তাহলে দাদা বা ভাইয়ের কর্তব্য। হুমায়ুন নিজের কর্তব্য সম্পর্কে সচেতন হন এবং উনি বাহাদুর শাহকে পরাস্ত করে রানী কর্ণাবতীকে রক্ষা করেন। এই ঘটনাটা যখন উনি মুসলিম ভাইদের উদ্দেশ্যে বললেন, প্রচুর মুসলিম ভাই এগিয়ে এলেন রবীন্দ্রনাথের রাখি পরতে, এবং রবীন্দ্রনাথ এবং তার অনুগামীরা মুসলিম ভাইদের হাতে রাখি পরিয়ে বললেন যে আমরা কেউ পৃথক নই, দেশ আমাদের একটা, ধর্ম আমাদের আলাদা হলেও দেশ যেহেতু একটা, তাই আজ এই দেশের যে বিপর্যয় বা আমাদের এই বাংলার যে বিপর্যয় তাকে ভাগ করা হচ্ছে, তাতে আমরা সামিল হই এবং এই বাংলা ভাগ আটকাবার চেষ্টা করি। রবীন্দ্রনাথ এখানে থেমে থাকেন। রবীন্দ্রনাথ এরপরে সেলফ রিলায়েন্স বা আত্মশক্তির কথা বলেন এবং সেলফ রিলায়েন্স বা আত্মশক্তির সঙ্গে সঙ্গে তার আমাদের বোনের মেয়ে, মানে দিদির মেয়ে আর কি, যাকে আমরা বলি সরলা দেবী চৌধুরানী, উনি যখন লক্ষ্মী স্টোর্স, লক্ষ্মী ভাণ্ডার তৈরি করেন, তাকে যথেচ্ছভাবে সাহায্য করেন। ঠিক এইরকম সময় রবীন্দ্রনাথের সেই বিতর্কিত উপন্যাসটি আমাদের প্রকাশিত হয়, যার নাম ছিল ঘরে বাইরে। ঘরে বাইরে উপন্যাসে আমাদের যেমনভাবে দেখানো হয়েছে যে আমাদের নিখিলেশ দেশপ্রেমী, ঠিক নিখিলেশের স্ত্রী বিমলা এবং তার পাশাপাশি সন্দীপ বলে একটা ক্যারেক্টার, সেখানে উনি তুলে ধরতে চেয়েছিলেন যে স্বদেশী বয়কট আন্দোলনের সময় যারা স্বদেশীর নাম করে প্রচুর যুবকদের কি করছে, সম্মোহিত করছে, আন্দোলনে যোগ দিতে তাদের ইন্সপায়ার করছে, এই মানুষটা ধরে ফেললেন নিখিলেশের বন্ধু সন্দীপের ক্যারেক্টারের মাধ্যমে যে তারা কতখানি ভোগী, তারা কতখানি হিপোক্রিট, তাই তো। তাহলে তাদের এই হিপোক্রেসি বা তাদের আমাদের এই ভণ্ডামোটাকে সামনে আনবে। এখানে রবীন্দ্রনাথ থেমে থাকলেন না, প্রচুর গান উনি লিখলেন এবং এই গানের মধ্যে বিধির বিধান ভাঙলে তুমি এমনি শক্তিমান, ঠিক, কিংবা ও আমার দেশের মাটি তোমার পরে ঠাকাই মাথা, তারপরে বাংলাদেশের হৃদয় হতে যদি তোর ডাক শুনে কেউ না আসে, এবার তোর মরা গাঙে বান এসেছে, কিংবা আমাদের সেই জনপ্রিয় গানটি বাংলার মাটি বাংলার জল, পুণ্য হোক হে ভগবান। ঠিক এখন আর দেরি নয়, এই গানটি ধর্গ তোরা। আবার ধরো রবীন্দ্রনাথ যখন লিখছেন সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, ঠিক একের পর এক গান, যে গানের সংখ্যার হিসেব করলে 30টি গান দাঁড়ায়, এবং রবীন্দ্রনাথের সর্বশেষ গান যদি বলতে হয়, সে গানটি ছিল আমাদের জনগণ মন অধিনায়ক জয়, ঠিক। এবং
যেটি 1911 সালে জাতীয় কংগ্রেসের প্ল্যাটফর্মে কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল। তাহলে প্রশ্ন একটাই যে রবীন্দ্রনাথ তার প্রাসঙ্গিকতা কতখানি দিয়েছেন এই স্বদেশী বয়কট আন্দোলন, সেটা আরেকভাবে ব্যাখ্যা করা যেতে পারে। রবীন্দ্রনাথ কখনোই বলেননি ছাত্রদের যে তোমরা স্কুল কলেজ বয়কট করে তোমরা রাস্তায় বেরিয়ে পিকেটিং করবে, তোমরা বিদেশি দ্রব্য আগুনে পুড়িয়ে দেবে। রবীন্দ্রনাথ যখন এটা দেখলেন যে প্রচুর সংখ্যক স্টুডেন্ট ছাত্ররা কলেজ স্কুল বা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গিয়ে এই কাজটা করছে, উনি অত্যন্ত দুঃখ পান এবং বললেন যে আমি এমনই একটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি যেখানে ছাত্রদের একটা ভূমিকা আছে, সেই ছাত্ররা কোথায় সেই ওই ছাত্রানাং অধ্যয়নাং তপ সেই আমাদের নীতিটা তারা ভেঙে ফেলছে। ঠিক, এবং রবীন্দ্রনাথ আস্তে আস্তে এই আন্দোলন থেকে সরে আসে এবং রবীন্দ্রনাথ বারবার বলেন ছাত্ররা যেন ফিরে আসে আবার স্কুল কলেজে এবং তারা যেন পড়াশোনা করে। তাহলে রবীন্দ্রনাথের মানবিকতা, রবীন্দ্রনাথের মূল্যবোধ এখানে অনেক অনেক বড় হয়ে উঠেছিল। কিছু সমালোচক, কিছু ঐতিহাসিক তারা বলছেন যে রবীন্দ্রনাথ তো তার কেরিয়ারে একটা মাত্র আন্দোলনে পূর্ণ মাত্রায় নেতৃত্ব দিয়েছিল, সেটা হচ্ছে স্বদেশী বয়কট আন্দোলন। ঠিক, তাই এতে সেই আন্দোলনেও যখন তিনি তার নীতিগত আদর্শের জন্য সরে যাচ্ছেন, এটা কিন্তু বড় করে দেখবার কোনো কারণ নেই, কিন্তু আমরা ভুল করছি। আমরা ভুল করছি এই সেন্সে যে রবীন্দ্রনাথই সেই মানুষ ছিলেন যে মানুষটি তার এক একটা গান মানে সঙ্গীত বা তার এক একটা বক্তৃতা বা তার কিছু কার্যকলাপের মাধ্যমে তিনি অনেক কিছু দিতে চেয়েছিলেন, তাই তো? এবং এইখানে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা যা অস্বীকার করা কোনো উপায় নেই। নমস্কার।